বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 মার্চ 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দণ্ডবিধির 12 নম্বর প্রশ্ন থেকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। 12 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে এখানে যেটা বলেছে সেটা হলো যে দণ্ডবিধিতে প্রদত্ত চুরি এবং চোরাই মালের সংজ্ঞা দিন। বলছে যে চুরি এবং চোরাই মাল কাকে বলে। কোন অপরাধ চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা। এখানে বলতেছে যে যে চুরি করছে তার কাছ থেকে যদি চোরাই মাল উদ্ধার হয়, তাহলে সেই অপরাধী কি চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একসাথে শাস্তি পাবে কিনা। সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান উল্লেখ পূর্বক আপনার উত্তরের যথার্থতা নিরূপণ করুন। বুঝছেন? এটা হলো একটা প্রশ্ন। আর বি নাম্বার প্রশ্নটা দেখেন, চুরি, বলপূর্বক আদায় বা ছিনতাই। বলপূর্বক আদায় বা ছিনতাই আছে না, এই ছিনতাইয়ের জায়গা লিখে দেন চাঁদাবাজি, এই জায়গায় একটু ভুল আছে। চুরি, বলপূর্বক আদায় বা চাঁদাবাজি। এক্সটর্শনের বাংলা চাঁদাবাজি, ছিনতাই হো না। দস্যুতা, দস্যুতা যেটা যে রবারি ডাকাতি, দস্যুতার আর এক প্রতিশব্দ হলো ছিনতাই। দস্যুতা হবে ছিনতাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিনতাই কেটে দিয়ে চাঁদাবাজি লেখেন, আর দস্যুতার জায়গা লেখেন ছিনতাই। ও ডাকাতির সংজ্ঞা কি? চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতির মধ্যে পার্থক্য আলোচনা করুন। সো নাম্বার প্রশ্নে এই যে যে বলছে চুরি এবং চোরাই মালের সংজ্ঞা। চুরি এবং চোরাই মালের সংজ্ঞা আমরা চোরাই মাল পরে পড়বো। আগে হচ্ছে আমরা ধারাবাহিক ভাবে চুরি কি, বলপূর্বক গ্রহণ কি, তারপরে আপনার দস্যুতা কি, ডাকাতি কি, এই চারটা জিনিস আগে ধারাবাহিক ভাবে আলোচনা করব, কারণ এই চারটা জিনিস একটার সাথে আর একটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তো প্রথমে আমরা চলে আসি যে দণ্ডবিধিতে আসলে চুরি কাকে বলে। দেখেন, এই জায়গায় যদি দেখি যে চুরি বা চুরিকে ইংরেজিতে কি বলে, থেফট। তো চুরি আসলে আমরা প্রচলিত আইনের সংজ্ঞা ছাড়া এমনিতে যা বুঝি যে একজনের কোনো জিনিসপত্র আর একজন কি নিয়ে যাওয়া। তো আইনে এই জিনিসটাকে আরো সুনির্দিষ্ট করে দিয়েছে। যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি, কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি অসাধুভাবে ওই ব্যক্তির সম্মতি ছাড়া তার দখল হতে, তার দখল হতে একটু হলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে এখানে এই যে যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথা হলো উপাদান। কি কি দেখেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি কোন সম্পত্তি নেবে, অস্থাবর সম্পত্তি। তাহলে চুরির একটা উপাদান অস্থাবর সম্পত্তি। কিভাবে নেবে? অসাধু ভাবে, মানে তার উদ্দেশ্য খারাপ থাকবে। তারপরে তার সম্মতি ছাড়া, মানে যার সম্পত্তি নিচে তার কোনো সম্মতি থাকবে না, তার দখল থেকে নিতে হবে। মালিকানা, সে মালিক হোক বা না হোক, মালিকানা হতেও, মালিক হতেও পারে নাও পারে, কিন্তু দখল তার অবশ্যই থাকতে হবে। দখল হতে একটু হলেও স্থানান্তর করে, তখন সেটা চুরি করেছে বলে গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি আরিফ সাহেবের একটা ছাগল, উনি ছাগল পালে, আরিফ সাহেবের গোয়াল থেকে ওনার ছাগলটাকে নিয়ে যায়, ওনার সম্মতি ছাড়া অসাধুভাবে ছাগলটাকে একটু হলেও স্থানান্তর করে, তাহলে আর ওই ওই লোকটা ছাগল চুরি করেছে বলে গণ্য হবে। তো দেখেন, আমরা একটু পড়া শুরু করি। যে সাধারণত চুরি বলতে কারো অগোচরে বা অনুমতি ছাড়া কোনো জিনিস, আন্ডারলাইন করবেন, কোনো জিনিস মানে কি, অস্থাবর সম্পত্তি নিয়ে যাওয়াকে বোঝায়। দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করছে। তাহলে চুরির সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 378 ধারায়। আপনি জাস্ট লিখিত পরীক্ষার সময় আপনার কোনো জিনিস হুবহু লেখার প্রয়োজন নাই। আপনি জাস্ট সংজ্ঞাটা, ধারাটা ঠিক রেখে বাকি অংশটুকু কিভাবে লিখবেন নিজের ভাষায় লিখবো। দেখেন, চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত, অর্থাৎ স্থাবর সম্পত্তি আন্ডারলাইন করবেন। স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। তাহলে জমি কখনোই কি করা যাবে না, চুরি করা যাবে না। দণ্ডবিধি আন্ডারলাইন করবেন 378 ধারা অনুসারে যখন কোন ব্যক্তি, এই যে আমি এখানে বোল্ড করে দিছি, মানে লেখা মোটা করে দিছি, অন্য ব্যক্তির কিসে থাকা, দখলে থাকা। তারপর দেখেন, দখলে থাকা কোনো কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, মোটা হরফে লেখা। কোন উক্ত ব্যক্তির এই যে সম্মতি ব্যতীত, তারপরে কি লেখছে, অসাধু উপায়। অসাধু উপায় মানে হলো তার সরল বিশ্বাস ছিল না, ইচ্ছা করেই নিছে। উক্ত করার অভিপ্রায় উক্ত সম্পত্তি আন্ডারলাইন করবেন, স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য। তাহলে চুরির উপাদান গেল কিন্তু এগুলা, যে অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে,
কি সম্পত্তি নিবে? অস্থাবর সম্পত্তি নিবে। কি ব্যতীত নিবে? সম্মতি ব্যতীত নিবে। কিভাবে নিবে? অসৎ উপায়ে নিবে। একটু হলেও কি করবে? স্থানান্তর করবে। তাহলে কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। তো যখন আমরা কোনো কিছু সংজ্ঞা লিখবো, তখন কিন্তু আমরা প্রকৃতপক্ষে ওই সংজ্ঞা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, এই যে যেগুলো আমরা উল্লেখ করলাম, এই এই পাঁচটাই হলো কি? উপাদান। উপাদান লেখা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নাই। যে দেখেন, চুরির বিষয়বস্তু হতে হবে অস্থাবর সম্পত্তি, এই যে। তারপরে কোনো ব্যক্তির দখল থেকে নিতে হবে নাকি? তারপরে 3 নম্বরে দেখেন সম্মতি ব্যতীত গ্রহণ করতে হবে। 4 নম্বরে অবশ্যই কিভাবে হইতে হবে? অসৎ উপায়। 5 নাম্বার চুরি সম্পন্ন হবে যদি সামান্য হলেও কি করা হয়? স্থানান্তর করা। এইগুলা হলো চুরির উপাদান। তো এখন আপনি একটা এখানে যদি আগে দিবেন সংজ্ঞা, উপাদান, তারপর হলো একটা উদাহরণ দিয়ে দেবো। উদাহরণ বুঝেন? উদাহরণ কেমনে লিখে? উদাহরণ কিন্তু নিজেই বানানো যায়। যে একজন আরেকজনের একটা আংটি তার বাসা থেকে নিয়ে গেছে সম্মতি ছাড়া, এই জায়গায় সে কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নাই। হুম। আচ্ছা, পারবেন না, আপনি পারবেন না, আমরা শেষ করি, আসতেছি আসতেছি, আপনার গাছের কাছে আসতেছি, আপনি একটু থামেন। দেখেন এই ভাই, আপনারা কত নাম্বার পেজ দেখেন তো? 40 নাম্বার পেজ বের করুন। 40। চুরির সংজ্ঞায় কতগুলো ব্যাখ্যা রয়েছে? এই জায়গায় প্রকৃতপক্ষে ব্যাখ্যা আছে 5টা, বুঝছেন? আমরা অত ব্যাখ্যা লিখতে যাব না, যতগুলো মোটামুটি সোজা, বা সব লেখা তো পসিবল না। দেখেন চুরির সংজ্ঞায় কতগুলো ব্যাখ্যা রয়েছে। সব ব্যাখ্যাগুলো কি কি যদি আমরা দেখি, যে ব্যাখ্যা 1, যে বস্তু মাটির সাথে সংযুক্ত, আন্ডারলাইন করবেন, যে বস্তু মাটির সাথে সংযুক্ত সেই সেটি আর কি সেই অস্থাবর সম্পত্তি, সেই অস্থাবর সম্পত্তি চুরির বস্তু হবে না। অর্থাৎ কোন জিনিস যদি মাটির সাথে লেগে থাকে, তখন সেটা কিন্তু চুরির বিষয়বস্তু না। ধরেন একটা খুঁটি, তারের খাম্বা, যেটা কারেন্টের খাম্বা না, কারেন্টের খুঁটি লাগানো আছে, এটা চুরির বিষয়বস্তু না। একটা গাছ আছে, চুরির বিষয়বস্তু না। কিন্তু যখনই ওই জিনিসটা উপড়ে ফেলা হবে, গাছটাকে মাটি থেকে কি করছেন? বিচ্ছিন্ন করছেন, খুঁটিটাকে মাটি থেকে বিচ্ছিন্ন করেছেন, তখন সেটা হবে কি? চুরির বিষয়বস্তু। কিন্তু মাটি হতে বিচ্ছিন্ন হওয়া মাত্রই চুরির বিষয়বস্তু হবে। ব্যাখ্যা 2 দেখেন, যে কাজ দ্বারা বিচ্ছিন্নকরণ সংঘটিত হয়, সেই কাজ দ্বারা স্থানান্তর করা হলে তা চুরি হবে। মানে আপনি শুধু বিচ্ছিন্নই করেন নাই, ওটা একটু হলেও কি করছেন? স্থানান্তর করছেন, তাহলে সেটা কি হবে? চুরি হবে। ব্যাখ্যা 3 দেখেন, এ বই আনেন নাই? ব্যাখ্যা 3 দেখেন, যে ব্যক্তি কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায়, আন্ডারলাইন করেন, জন্তুকে হাঁটায়, সেই ব্যক্তি সেই জন্তুকে বা অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত জন্তু কর্তৃক স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তরিত করে বলে গণ্য হবে। আপনি একটা গরুরে ঘাসের লোভ দিয়ে নিয়ে গেছেন, বা একটা কুকুর, একজনের একটা দামি কুকুর, তারে ওই খাবার দেখাইয়া নিয়ে গেছেন, তাহলে জন্তুও কি করেছেন? চুরি করেছেন বলে গণ্য হবে। বা ওই গরুর গাড়িতে যদি কোনো জিনিসপত্র, মালামাল থাকে, সেগুলো চুরি করেছেন বলে গণ্য হবে। তাহলে মাটির সাথে থাকলে চুরির বিষয়বস্তু না, বাট বিচ্ছিন্ন করলে চুরির বিষয়বস্তু। বিচ্ছিন্নকরণের সাথে স্থানান্তরকরণও হতে হবে 2। আর 3 নাম্বার হলো, কোনো জন্তুরে যদি হাঁটায় নিয়ে যায়, তাহলেও সেটা কি হবে? চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে। আমরা একটা উদাহরণ দেখি। জয়ের সম্মতি ছাড়া, জগলু এর সম্মতি ছাড়া তার দখলতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জগলু এর জমিতে কাবির একটি গাছ কাটে। অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটা গাছ কি কাটছে, এই ক্ষেত্রে কাবির কি সংগঠন করেছে? চুরি সংগঠন করেছে বলে গণ্য হবে। আপনাদের অনেকের এই সংগঠন বানানটা হয় না, অনেকে লেখেন সনশ্বর গঠন। ওই সংগঠন মানে হলো কোনো সংস্থা বা প্রতিষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন, গঠন। আর এই সংগঠন মানে কি? কোনো ঘটনা ঘটাইছে, কমিট। তো অনেকে আবার ঘর সাথে ছ লেখেন, তাও হবে না। কি হবে? ঘর সাথে কি? ট। এখন আমরা একটু চলে আসি নিজের সম্পত্তি চুরি করা। খুবই ইজি জিনিস। একা একা যদি এই প্রশ্নটা বুঝে থাকেন, পারা কোনো ব্যাপার না। তো নিজের সম্পত্তি চুরি করা
নিজের সম্পত্তিকে আমি কিভাবে চুরি করে, মনে হতে পারে যে নিজের সম্পত্তি চুরি করে কিভাবে। ভাই, চুরির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, চুরির ক্ষেত্রে কিন্তু চোরের প্রমাণ করা, যে মামলা করে তার প্রমাণ করা লাগে দখল, মালিকানা কিন্তু না। So, আপনার সম্পত্তি আপনি এক জায়গায় রাখছেন, যার কাছে রাখছেন তার কাছ থেকে তা আবার না বলে নিয়ে আসছেন, তাহলে আপনি আপনার সম্পত্তি কি করছেন? চুরি করছেন। আপনি একটা মোবাইল সার্ভিসিং করতে দিছেন, দেওয়ার পরে মোবাইলটা তার কাছ থেকে আবার না বলে নিয়ে আসছেন, তাহলে কি করছেন? চুরি করছেন। আপনি ছাগল পালন করতে দিছেন একজনরে, সে ছাগল পালন করে, আপনার ছাগলই পালন করে, আপনি রাতের বেলা সেই ছাগল নিয়ে চলে আসছেন, তাহলে চুরি করছেন কি? আপনি আপনার সম্পত্তি। বুঝছেন? তাহলে নিজের সম্পত্তিও কি করা যায়? চুরি করা যায়। কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন ক তার বাড়ি, ক তার ঘড়ি দোকানে সার্ভিসিং এর জন্য রেখে আসে, পরবর্তীতে ক উক্ত ঘড়ি দোকানের সম্মতি ছাড়া নিয়ে যায়। এই ক্ষেত্রে ক ঘড়ি চুরির জন্য কি হবে? তাই হবে। যদিও ক উক্ত ঘড়ির মালিক, অর্থাৎ কোন ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার সম্মতি ব্যতীত তার দখলতে কি করে? গ্রহণ করে। আপনি একজনকে একটা খাতা দিচ্ছেন, খাতা দেওয়ার পর যারে দিচ্ছেন তার ব্যাগ থেকে আবার তারে না বলে আপনার খাতা আপনি নিয়ে আসছেন, কি করছেন? চুরি করছেন। তারপরে আমরা চলে এসে দেখেন দখলতে গ্রহণ। দখল চুরির ক্ষেত্রে যে জিনিসটা প্রমাণ করতে হবে, দখলতে নিতে হবে। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির মালিকানা গুরুত্বপূর্ণ নয়, আন্ডারলাইন করেন। কি গুরুত্বপূর্ণ নয়? মালিকানা। বরং কারো দখল থেকে অস্থাবর সম্পত্তিটি অসাধু উপায়ে তার সম্মতি ব্যতীত সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার উক্ত সম্পত্তিতে প্রকৃত দখল ছিল, মালিকানা কি প্রমাণ না করলেও চলবে। তার মানে মালিকানাটা হলো অপশনাল, মানে আপনি মালিক হতেও পারেন নাও পারেন, কিন্তু চুরির মামলায় অবশ্যই দেখাতে হবে যে আপনি ওই সম্পত্তিটার কিসে ছিলেন? দখলে ছিলেন। বুঝছেন? আমি তো মনে করি না এই জিনিস মুখস্থ করার কিছু আছে, এগুলো বুঝলে নিজের মতো করে লেখা যায়। বুঝছেন? আচ্ছা, এখন আসি চুরির শাস্তি। আমরা চলে আসি চুরির শাস্তি। দণ্ডবিধির 379 ধারা অনুযায়ী সাধারণত চুরির শাস্তি হলো যে কোনো মনোনয়ন কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে চুরির শাস্তি কত ভাই? 379 ধারায় 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। একটু বলে রাখি, চুরির এই 379, 80, 81, 82 সব দ্বারাই জামিন অযোগ্য, জামিন অযোগ্য এবং আমলযোগ্য। জামিন অযোগ্য আর আমলযোগ্য মানে হলো, আমলযোগ্য মানে হলো এই মামলায় পুলিশ বিনা কারণে গ্রেফতার করতে পারে, আর জামিন অযোগ্য মানে হলো জামিন দিবে কি দিবে না আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আমলযোগ্য, জামিন অযোগ্য। আপনারা এই যে দুইটা শীট দিছি না, এই দুইটা শীট ওই যে এই জায়গায় স্পাইরাল, স্পাইরাল না, মানে আঠা দিয়ে বাইন্ডিং করে, মানে করে বইয়ের মতো করে, ওটা করবেন না, এইভাবে একসময় ছিঁড়ে যাবে। এই আপনারা যে একটু দেখান তো, স্যাম্পল দেখান তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যাই, বাসায় বসে নিজেও করতে পারেন আঠা দিয়ে, বা ইয়ে করতে পারেন। আচ্ছা দেখেন, দণ্ডবিধির 380 ধারা অনুযায়ী বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি হলো যে কোনো গণনার কারাবাস, যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। সহজ কথা, যদি ছাদ আছে চুরি করছেন 380, ছাদ ছাড়া কোথাও চুরি করছেন কত? 379। তাহলে বসত বাড়ি, তাঁবু, জাহাজ সবগুলোতে কি আছে? ছাদ আছে। তাহলে কত বছর? 7 বছর। আর যদি আপনি চুরি করেন, এই যে ঘরের পকেট মারেন বা বাইরে থেকে কিছু নিয়ে নেন, তাহলে কি হবে ভাই? 379 কত বছর? 3 বছর। এখন কথা হলো যে স্যার, তাহলে ঘরের ভিতর থেকে যদি চুরি করে তাহলে কি 379 মামলা করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? কিন্তু আমার ওই জায়গায় আরো বেশি, তার বেশি সাজার শাস্তির ধারে মামলা করার কি ছিল? সুযোগ ছিল। বুঝতে পারছেন?
কিন্তু যে জায়গায় শুধু 379 আছে সে জায়গায় কিন্তু 380-তে মামলা করা যাবে না, কিন্তু যে জায়গায় 380 আছে সে জায়গায় কিন্তু 79-তে মামলা করা যাবে না। দেখেন, দণ্ডবিধির 381 ধারা অনুযায়ী মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনা কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে। মালিকের দখলের থেকে চাকর যদি কোনো টাকা পয়সা বা চুরি টুরি করে তাহলে তার শাস্তি হবে কতদিন? 7 বছর। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা দেখেন 382 ধারা অনুযায়ী চুরি করার উদ্দেশ্য শব্দটা বলতেন মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর এটা একটু বললেন, প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠানের শাস্তি হলো সশ্রম কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। আমাদের এই জায়গায় অনেকেই ভুল ধারণা পোষণ করেন 382 ধারায় অনেকে ভাবেন কি যে চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটায়, চুরি করতে গিয়ে যদি আঘাত দেয়, চুরি করতে গিয়ে যদি বাধা দেয় তাইলে বোধহয় 382। না ভাই, আপনি একজন চোর একটা পিস্তল নিয়ে গেছে চুরি করতে এবং চুরি করছে, তার বাধাটা তাকেও দেয় নাই, তখন তার বিরুদ্ধে মামলা হবে 382-তে। কেন? কারণ সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে চুরি করছে। যে ভাই এনি চান্স যদি আমি ধরা খাই তাহলে আমি খুন করে যাতে চলে আসতে পারি। আপনি অনেকগুলো লোকরে বলে রাখছেন যে আমি এই ফার্মগেট ওভারব্রিজের উপর পকেট মারবো, যদি আমি ধরা টরা পড়ি তোরা এসে আমার ছাড়াইয়া নিয়ে যাবি। এটাও কত? 382। বুঝছেন? কিন্তু চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটাই ফেলেন, চুরি করতে গিয়ে যদি আঘাত করে ফেলেন, চুরি করতে গিয়ে যদি আটক করে ফেলেন তাহলে আর সেটা চুরি থাকে না, সেটা হচ্ছে দস্যুতা। বুঝছেন? তাহলে 382 বিশ্বজিৎ ওঝা 382 ব্যাখ্যা কি বলেন? আপনি মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের প্রস্তুতি নিয়ে চুরি করতে গেছেন এবং চুরি করছেন, কিন্তু ওই এগুলোর একটাও কিন্তু ঘটান নাই, কিন্তু ঘটানোর কি ছিল? ইচ্ছা ছিল। হ্যাঁ, যদি শুধু 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 খালি হাতে চুরি করলে তো বোঝা যাচ্ছে না, তাহলে তো বলবে যে চুরি করতে গেছে, কিন্তু দড়ি নিয়ে গেছেন, ছুরি নিয়ে গেছেন, তারপরে দেখা গেল যে চেতনানাশক ঔষধ নিয়ে গেছেন। বুঝলেন? আচ্ছা, চোরাই মাল আমরা পরে পড়বো ভাই, আগে আমি যে জায়গায় আসতে বলি সেই জায়গায় আসেন। একেবারে নিচে দেখেন বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি 41 নম্বর পেজের নিচে। আচ্ছা, চুরির কিছু উদাহরণ দেই, দেখি বলেন তো যে আপনারা খান ল একাডেমিতে আসছেন, এই সময় ধরেন একা আপনি আসছেন, আমাদের এই আমাদের যে খান ল একাডেমি যে লাইব্রেরি আছে, আমি ধরেন নিচে আছি, আপনি এই জায়গা আছেন, লাইব্রেরি থেকে একজন একটা বই নিয়ে গেলেন, বলেন এটা চুরি হবে কিনা? অসাধুভাবেই নিছেন যে স্যার তো নাই আর এই জায়গায় সিসি ক্যামেরাও নাই, এই বই একখান নিয়ে যাই, চুরি হবে কিনা বলেন? আচ্ছা, আমি তো নাই, বাট এই বাসাটা কার? আমার। তার মানে এই বইগুলো কার দখলে আছে? আমার দখলে আছে, আমার সরাসরি এই জায়গায় থাকার দরকার নাই। তাহলে আপনি যদি ইভেন আমার এই যে বাসার সামনে গেটের মধ্যে থেকেও যদি কিছু নেন, যে গেটের আমার বাসার বাইরে কিন্তু গেটের ভিতরে কিছু পরে থাকতে দেখছেন নিছেন, তবুও সেটা কি হবে? চুরি হবে, কারণ ওই সম্পত্তিটা কার দখলে আছে? আমার দখলে আছে। দখলে বলতে এমন না যে সবসময় আমার কাছেই থাকা লাগবে। 81 মধ্যে ফেলাইতে হলে তো চাকর ভিত্তি হইতে হবে, আপনারা তো আমার চাকর ভিত্ত না। দেখেন, আচ্ছা দেখেন, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি, এক্সটর্শন। দেখেন, মজার বিষয় হলো 2 দিন আগে প্রিলিতেও এই টপিক পড়ছি। তো চাঁদাবাজি আসলে খুব ইজি। চাঁদাবাজি আপনি কাউরে ভয় দেখাইয়া তার কাছ থেকে টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নিচ্ছেন। এখন এই ভয়টা তাৎক্ষণিক ভয় না, ভয়টা হচ্ছে দূরবর্তী ভয়। আরিফ সাহেবরে বললাম যে আরিফ সাহেব, আপনি যদি আমাকে 5 লাখ টাকা না দেন 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনার নামে আজে বাজে ছবি গোপালগঞ্জ বারের সব জায়গায় লাগাই দিব।
ফেক ছবি, মিথ্যা ছবি, কিন্তু আপনার মান সম্মান কিন্তু থাকবে না। এবং এই ক্ষতির ভয়ে আরিফ সাহেব ঠিকই আমাকে 5 লক্ষ টাকা দিলেন, সাথে সাথে না, কখন দিছেন, পরে। তখন এখানে কি হয়েছে, চাঁদাবাজি হয়েছে বলে গণ্য হবে। কিন্তু যদি আরিফ সাহেবকে বলতাম যে এই মুহূর্তে যা আছে বের করেন, এই মুহূর্তে যা আছে বের করেন, এর মধ্যে আঘাতও করছি, দেখা গেল পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া মোসরু একটা দিছি, তাহলে এটা হয়ে যাবে দস্যুতা, বুঝলেন? আর দস্যুতা যখন 5 বা ততোধিক ব্যক্তি মিলে করে তখন সেটা হয়ে যায় ডাকাতি। তাহলে যদি ভয়টা দূরবর্তী হয় এবং দূরবর্তী ভয় দেখায় কোনো জিনিসপত্র নিছেন, চাঁদাবাজি। আর তাৎক্ষণিক ভয় দেখাইয়া কিছু নিয়ে নেন বা না নেন, তাৎক্ষণিক ভয় দেখাইলে কি, দস্যুতা। আর দস্যুতা যদি করে কয়জন, 5 বা ততোধিক, তাহলে হয়ে যাবে কি, ডাকাতি। তো আমরা একটু পড়ি, দেখেন। চুরি এবং দস্যুতার, আন্ডারলাইন করবেন, মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, এবং বলপূর্বক গ্রহণের আর একটা নাম কি, চাঁদাবাজি, এক্সটর্শন বা চাঁদাবাজি। 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। 383 ধারা মতে যদি কোনো ব্যক্তি, এই যে দেখেন মোটা করে আছে, ভয় দেখিয়ে, কি দেখিয়ে, ভয় দেখিয়ে বা অসৎ উপায়ে প্ররোচিত করে অন্য ব্যক্তির নিকট থেকে, এই যে আন্ডারলাইন করবেন, গোল দিবেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। চুরির বিষয়বস্তু কি ছিল ভাই, অস্থাবর সম্পত্তি, কিন্তু চাঁদাবাজির বিষয়বস্তু কি, স্থাবর অস্থাবর উভয়। এখন এখানে প্রথমে একটা কথা বলছে, চুরি এবং দস্যুতার মধ্যবর্তী অপরাধ হলো কি, চাঁদাবাজি। তার মানে চাঁদাবাজিটা চুরির চেয়ে বড়, দস্যুতার চেয়ে ছোট। তো এখন বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে দেখেন, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি কি থাকে আমরা যদি একটু পড়ি, যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে ক্ষতির ভয় রাখবে। ইচ্ছাকৃতভাবে কিসে রাখছে, ক্ষতির ভয় রাখছে। এই ক্ষতির ভয়টা যে কোনো ক্ষতির ভয় হতে পারে। এটা হতে পারে যে তার ঘর পোড়াই দিব, তোমার হত্যা করব, মুখে থাপ্পড় দিব, তারপরে অশ্লীল তোমার ছেলে মেয়েরে ধরে নিয়ে যাব, অমুকরে হত্যা করব। ভয়টা যে সবসময় আপনারই হতে হবে এমন কোনো কথা নাই, ভয়টা অন্য কোনো লোকরে দেখা, মানে অন্য কোনো লোকের ক্ষতি করে আপনার ভয় দেখাচ্ছে। আরিফ সাহেবরে বলা হলো যে আপনার বাচ্চা স্কুলের কাছ থেকে যদি যাওয়া হয় কিডন্যাপ করে ফেলবো যদি এত লাখ টাকা না দেন, তাহলে ভয়টা কিন্তু সরাসরি উনারে দেখাচ্ছে না, কারে দেখাচ্ছে, ওনার বাচ্চারে। এবং আরিফ সাহেব ভয়ে যদি এটা দিয়ে দেন তাহলেও সেটা কি হবে, চাঁদাবাজি। তবে ক্ষতির ভয়টি দূরবর্তী হতে হবে। দূরবর্তী শব্দটা বলতেন, দূরবর্তী। এখন দূরবর্তী ডাজেন্ট মিন যে এত কিলোমিটার দূর থেকে ফোনে হুমকি দিতে হবে বা চিঠিতে হুমকি দিতে হবে। দূরবর্তী মানে হচ্ছে যে আপনি যে ভয়টা করবেন এটা তাৎক্ষণিক ভাবে করতেছেন না, এটা করতেছেন একটু কি পরে, তার সুযোগ দিচ্ছেন যে তুমি যদি এটা না করো তাহলে তোমার সাথে এটা করব। কিন্তু যদি বলে যে তুমি এটা এখনই করবা তাহলে তোমার হত্যা করব, তাহলে হয়ে যাবে কি, দস্যুতা বা ছিনতাই। আচ্ছা, 1 ঘন্টা আসলে এটা হলো তর্ক সাপেক্ষ, 1 ঘন্টা হতে পারে। কিন্তু যদি চাঁদাবাজির ক্ষেত্রে তো আর ওইটা দূরবর্তী, আর চিন্তার ক্ষেত্রে কিন্তু কোনো ই থাকে না, মানে সময় থাকে না যে যা আছে এখনই, এখনই বের কর, তাৎক্ষণিক, তাৎক্ষণিক ভয়। হ্যাঁ, ওই জায়গায় আসতেছি আমরা। তো আপনার ব্যাগ সাবধান, আপনার ব্যাগে তো ফোন আছে, আপনি দেখেন, দেখেন, যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি বা মূল্যবান, এ জায়গায় মূল্যবান মানে একটা ভুল আছে, মূল্যবানে ময় দীর্ঘ হবে, বুঝছেন, মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে। যেমন ভয় দেখিয়ে দান, চাঁদা বা মূল্যবান জামানত আদায় করা। ভয় দেখিয়ে দান, চাঁদা বা কি মূল্যবান জামানত আদায় করা। তাহলে চাঁদাবাজি একটা সম্পূর্ণ প্রক্রিয়া হতে, চাঁদাবাজি হতে দুইটা জিনিস লাগবে, তাকে ভয় দেখাবে এবং ভয় দেখায় কি আদায় করবে, এই যে দান, চাঁদা বা মূল্যবান জামানত। দান চাঁদা তো বলতে পারেন স্যার, দান আবার কেমনি চাঁদাবাজি হয়, হয় ওই লোকরে বলছেন যে আমাদের মসজিদে 5 লাখ টাকা আপনার দান করতে হবে, নাহলে আপনার এই জায়গায় ব্যবসা করতে দেব না, তবুও এটা কি হবে, চাঁদাবাজি, বুঝছেন? মসজিদে এসি লাগাই দিতে হবে, মন্দিরে এটা করে দিতে হবে, নাহলে খবর আছে, তবুও এটা কি হবে, চাঁদাবাজি। আচ্ছা, দেখেন, তাহলে আমরা যদি আসি যে বলপূর্বক গ্রহণের উপাদান, এখন এই জিনিসগুলো আপনার ভালোভাবে কেন জানতে হবে, যখন আপনি অ্যাডভোকেট হবেন তখন কিন্তু আপনার কাছে যখন উকিল মানে মক্কেল আসছে, যে উকিল সাহেব আমার তো জিনিসপত্র সব নিয়ে নিছে, মারপিটও করছে, এখন মামলাটা লিখে দেন।
এখন আপনি যখন মামলা লিখবেন তখন আঘাত কি, গুরুতর আঘাত কি আপনার জানতে হবে, বাধা কি, আটক কি জানতে হবে, চুরি হয়েছে নাকি চাঁদাবাজি হয়েছে এটা কি জানতে হবে, তারপরেই নাই ওই আঙ্গিকে মামলাটা কি লিখতে হবে। আচ্ছা, বলতেছেন যে স্থাবর সম্পত্তি কিভাবে চাঁদাবাজি হয়, তাই তো? স্থাবর সম্পত্তি চাঁদাবাজি হয় এরকম যে তোমার ছেলেকে কিডন্যাপ করবো, যে এই জমি যদি আমারে লিখে না দাও, বুঝছেন? তখন ওই কিডন্যাপিং এর ভয়ে ওই জমি কি করে দিছে, লিখে দিছে, তাইলে এটা কি চাঁদাবাজি? দিদির বড় ভাসুর, বড় ভাসুরের ছেলে, আর বড় ভাসুরের ছেলের ছেলে তো না, কাছের আত্মীয়, যাই হোক আমরা আসে পড়ি। অভিযুক্ত ব্যক্তি অবশ্যই হুম অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে। 2 নাম্বার দেখেন, যে ব্যক্তিকে ভয়ে রেখেছে তাকে তাকে প্ররোচিত করবে কোন কি সম্পত্তি অর্পণে। সম্পত্তিটি অবশ্যই কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হতে হবে। এমন প্ররোচনা অবশ্যই অসাধুভাবে হতে হবে। অন্য কথায় বলা যায় যে বলপূর্বক গ্রহণ অপরাধ সংগঠনের 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। কি কি দেখেন, ক্ষতির ভয় এবং কি সম্পত্তি অর্পণ। ক্ষতির ভয় দেখানো এবং সম্পত্তি অর্পণ। উদাহরণ দেখেন, ক খ কে ভয় দেখায় যে 2 লক্ষ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। খ ক কে 2 লক্ষ টাকা দেয়, এই ক্ষেত্রে ক বলপূর্বক কি করেছে, গ্রহণ করেছে। তার মানে ভয়ও দেখাতে হবে, টাকা পয়সাও কি নিতে হবে না। এখন আমরা চলে এসে 300, তাহলে এই যে যে বলপূর্বক গ্রহণ এটা সংজ্ঞা দিল কততে বলেন, 383। এবার আমরা চলে এসেছি শাস্তিতে, বলপূর্বক গ্রহণের শাস্তি। 384 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস, যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আপনি যদি বলপূর্বক গ্রহণ করেন মানে কাউরে ক্ষতির ভয় দেখাইয়ে তার কাছ থেকে কিছু নিয়ে নিছেন, তাহলে মামলা হবে কততে, 384-তে। সাজা কত, 3 বছর, অর্থদণ্ড বা উভয়। 84 পর আমরা পূর্ব 386 লেখা আছে দেখেন, 386 ধারা অনুযায়ী এই যে বড় হরফে আছে, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। এটার অর্থ কি, আপনি কারো কাছ থেকে টাকা পয়সা নিছেন কি দেখাইয়া, তারে কি ভয় দেখাইয়া, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া, তখন আপনার সাজা হবে কত, 10 বছর এবং অর্থদণ্ড। কিন্তু মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ব্যতীত অন্য কোনো কিছুর ভয় দেখাইয়া যদি কোনো কিছু নেন, তাহলে মামলা কততে, 384-তে। শাস্তি কত, 3 বছর। এবার দেখে 85, 385 ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখার শাস্তি হলো, বলপূর্বক গ্রহণের জন্য মানে হলো জাস্ট ক্ষতির ভয়ে রাখছে, এখনো টাকা পয়সা নেয় নাই, এই সময় গিয়ে যারা ক্ষতির ভয়ে রাখছে সেই যায় মামলা করে দিছে, তাহলে শাস্তি যে কোনো বর্ণনার কত, 14 বছর এবং 5 বছরের নিচে হবে না। এই বিথিকা, এই 384 আর 385-র মধ্যে পার্থক্য কি বলেন, বিথিকা বিশ্বাস? হম এক্স্যাক্টলি। এই জায়গা জাস্ট ক্ষতির ভয়ে রাখছে, 85 হলো ক্ষতির ভয়ে রাখছে, আর 84-তে কি গ্রহণ করে নিয়ে নিছে। জি, মাথা তো আপনার খুলতেছে আগের চেয়ে। আচ্ছা দেখেন, 387 ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখা, আপনি কেবল মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখছেন, এখনো কি টাকা পয়সা নিছেন, এখনো টাকা পয়সা নেই, জাস্ট যে ভয়টা রাখছেন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় 387-তে, তাহলে সাজা কত, যাবজ্জীবন কারাবাস এবং 7 বছরের নিচে হবে এবং সেই সাথে কি অর্থদণ্ড। আরিফ সাহেব, 83 আর 87-র মধ্যে পার্থক্য কি বলেন?
যেভাবে নিশ্চুপ আছে নন লাইনের, ওরা ভাবছে না লাইন কেটে গেছে। বিথিকা বলে দেন যে 86 87 ভিতরে পার্থক্য কি? হুম 386 হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে, রাইখে জিনিসপত্র নিয়ে নিছে, গেল 86। আর 87 হলো শুধু মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে, এখনো জিনিসগুলো কি নেই নেই, সেক্ষেত্রে 87। হ্যাঁ হ্যাঁ, যেটা যখন যখন 84 এবং 86-তে ঘটনা ঘটে গেলে শাস্তি কম, আর ঘটনা ঘটানোর উদ্যোগ নিছেন শাস্তি কি বেশি। এটা এটা উদাহরণ আপনি এইভাবে মনে রাখবেন যে বাল্য বিবাহ করা অপরাধ, বাল্য বিবাহ করতে গিয়ে ধরা খেলে বেশি শাস্তি, আর বাল্য বিবাহ করছেন শাস্তি পাবেন বটে, কিন্তু ওই শাস্তি ওই বিয়ে কিন্তু অবৈধ হবে না, কিন্তু করার আগে ধরা খেলে শাস্তি পাবেন, বিয়ে আর হচ্ছে না, বুঝছেন? আর বাল্য বিবাহ যখন করা হয়ে গেছে তখন শাস্তি পাচ্ছেন বটে, কিন্তু বিয়ে কি বাতিল হচ্ছে না। আচ্ছা, তো তাহলে চাঁদাবাজির সংজ্ঞা দিছে 383, আর শাস্তি বলছে 84, 85, 86, 87। এর মধ্যে 84 আর 86-তে টোটাল প্রক্রিয়াটা সম্পাদিত হয়ে গেছে, আর 85 আর 87-তে কেবল ক্ষতির ভয়ে রাখছে একটা, আর একটা হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে। জি, এই কোন প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা দস্যুতা এবং ছিনতাইতে আসি। দেখেন রবারি, খুব সহজ। দস্যুতার ভিতরে হয় চুরি আছে, নাইলে চাঁদাবাজি আছে। অপরাধমূলক বল, সরি, বলপূর্বক গ্রহণ আছে, নাইলে চুরি আছে। এই কারণে বহুবার প্রিলিতে পরীক্ষায় প্রশ্ন আসছে যে প্রতিটি দস্যুতায় থাকে কি চুরি বা বলপূর্বক গ্রহণ। চুরি বা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হয়? চুরি বা বলপূর্বক গ্রহণ মানে চুরি বা চাঁদাবাজি করতে গিয়ে যদি আপনি কারো মৃত্যু ঘটান, আঘাত করেন, বা আটকান আটকান এইগুলো করেন, তিনটা করেন, অথবা মৃত্যু, আঘাত বা আটকের প্রস্তুতি নেন, মৃত্যু, আঘাত বা আটকের তাৎক্ষণিক ভয় দেখান, তখন সেই চুরি হয়ে যাবে কি দস্যুতা। আবার চাঁদাবাজি করতে গিয়ে যদি মৃত্যু, আঘাত বা আটকায় ফেলেন, মৃত্যু, আঘাত বা আটকানোর উদ্যোগ নেন, মৃত্যু, আঘাত বা আটকের কি তাৎক্ষণিক ভয় দেখান, তখন সেই চাঁদাবাজি হয়ে যাবে কি দস্যুতা। হ্যাঁ, দস্যুতা মানেই হয় চুরি করতে গিয়ে তারা আঘাত করে ফেলছে, বা আঘাত করার কি উদ্যোগ নিছে, নাহলে তাৎক্ষণিক কি দেখাইছে, ভয় দেখাইছে। ধরেন একজন চোর চুরি করতে গিয়ে সে যখন ধরা পড়ে গেছে, তখন ওই ধরা পড়লে বাড়িওয়ালারে, হাতের কাছে ছিল বাঁশ, বাঁশ দিয়ে বাড়ি একটা দৌড় দিয়ে বাড়ি বাড়ি একটা দিয়ে চলে গেছে, তাহলে ওই চুরি কি হয়ে গেছে দস্যুতা। অথবা ওই বাঁশ দিয়ে বাড়ি দিতে গেছিল, বাড়িওয়ালা লাগে নাই, তাও কি দস্যুতা, কারণ আঘাতের কি নিছিল উদ্যোগ। অথবা বাঁশ কেবল দেখাইছে যে আমার যদি ধরার চেষ্টা করো তাহলে কিন্তু বাঁশ দিয়ে বাড়ি দিয়ে তোমার মাথা ফাটাই ফেলবো, তখনও কি দস্যুতা। তাহলে মৃত্যু, আঘাত বা আটকের, আটক বলেন বা বাধা বলেন, এটা সে করছে বা করার উদ্যোগ নিছে, বাকি তাৎক্ষণিক ভয় দেখা যাচ্ছে, তখন সেই চুরি বা সেই বলপূর্বক গ্রহণ কি হয়ে যাবে দস্যুতা হয়ে যাবে। দেখেন তখন হয়ে যাবে চাঁদাবাজি। জি, দেখেন দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। দণ্ডবিধি 390 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করবেন, 390 ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ, ব্র্যাকেটে কি লেখা, এক থেকে কয়জন, চারজন, তাহলে দস্যুতায় সর্বনিম্ন একজন, সর্বোচ্চ কয়জন, চারজন। চুরি বা বলপূর্বক গ্রহণ সংগঠনকালে মৃত্যু,
মৃত্যুর পরে কমা আছে না, মৃত্যু কমা আঘাত বা বেআইনি বাধা সংগঠন করে, মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধা, বা দিলে সবচেয়ে ভালো হয়, মৃত্যু বা আঘাত বা কি বেআইনি বাধা সংগঠন করে বা করার চেষ্টা করে বা বলপূর্বক, তখন চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়। বা হবে মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধা, সবগুলোই বা হবে, কমা না দিয়ে দিবেন বা, কমা দিলে সবগুলো একসাথে বোঝাই। তাহলে প্রত্যেক দস্যুতায় চুরি থাকে বা কি থাকে, বা বলপূর্বক গ্রহণ থাকে। এখন আমরা চলে আসি, এভাবে লিখবেন, যখন চুরি দস্যুতা বলে গণ্য হয়। চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য কোনো অপরাধী অন্য কোনো ব্যক্তিকে চুরি সংগঠনকালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা চেষ্টা করে। আপনি ইচ্ছা করলে এই লাইনটারে দুইটা লাইন করতে পারেন। এক লাইনে লিখবেন চুরি সংগঠনকালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয়, বা 2 নম্বরে লিখবেন মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করে। আর 3 নাম্বার যে লিখবো যে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা তাৎক্ষণিক কি দেখায়, ভয় দেখায়। হম এবার আমরা চলে এসেছি যে বলপূর্বক গ্রহণ যখন দস্যুতায় গণ্য হয়। বলপূর্বক গ্রহণ সেম উত্তর, যে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যখন বলপূর্বক গ্রহণ করার জন্য কোনো অপরাধী কোনো ব্যক্তিকে বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে, এবং এমন উপস্থিত থেকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের বা বাধার, এই যে দেখেন তাৎক্ষণিক কি দেখাবে, ভয় দেখাবে। অর্থাৎ বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। একজন লোকরে তার অফিসে গিয়ে বললো একদল লোক, যে যে এখনই 5 লাখ টাকা দিবা, নাহলে তোমার ছেলে আমাদের অমুকের হাতে আছে, এই মুহূর্তে অফিস থেকে যদি 5 লাখ টাকা না দাও তাহলে তোমার ছেলের কিন্তু হত্যা করা হবে। এবং ওই লোক টাকাটা দিয়ে দিছে। ছেলে আছে ঢাকা আর ওই লোক আছে ধরেন রাজশাহী, অফিস রাজশাহী আর ছেলে স্কুলে পড়ে ঢাকা। বলেন তো এটা কি আহ চাঁদাবাজি নাকি দস্যুতা? বোঝেন নাই প্রশ্ন? ধরেন কবির সাহেবের অফিস রাজশাহীতে, তার সন্তান পড়ে ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজে। কবির সাহেবের অফিসে একদল দুষ্কৃতিকারী গিয়ে, দুর্বৃত্তরা গিয়ে বলছে যে এই মুহূর্তে 5 লাখ টাকা দিবেন, নাহলে আপনার ছেলে ঢাকাতে আমাদের হাতে জিম্মি আছে, এই মুহূর্তে টাকা না দিলে আপনার ছেলেরে এখনই মেরে ফেলবো। এটা কি হয়েছে? এটা অবশ্যই দস্যুতা বা ছিনতাই, বুঝছেন? আর যদি বলতো যে আপনার ছেলে জিম্মি আছে, 1 মাসের মধ্যে এই টাকা দিবেন, বা 5 ঘন্টা পরে বা 2 ঘন্টার মধ্যে এই টাকা দিবেন, তাহলে কি হতো? তাহলে হতো চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা উদাহরণে আসি। উদাহরণ: ক খকে ধরে ফেলে এবং ক্ষয়ের সম্মতি ব্যতীত ক্ষয়ের পোশাকতে অর্থ গহনা নিয়ে নেয়। উক্ত গ্রহণের সময় ক ককে স্বেচ্ছাকৃতভাবে বাধা দেয়। এক্ষেত্রে ক কি করছে, দস্যুটা করছে। আমি আরিফ সাহেবের ধরছি, আরিফ সাহেবের ধরার পরে আরিফ সাহেবের পকেট থেকে জোরপূর্বক মানি ব্যাগ, টাকা পয়সা নিতে যাচ্ছে, আরিফ সাহেব আমার বাধা দিছে। তো এটা কি হবে, দস্যুতা। উদাহরণ 2 দেখেন, মানে আমি যখন নিচ্ছিলাম তখন তো সে, হ্যাঁ, অগোচরে হইলে চুরি হয়েছে, দস্যুতা। জি জি। উদাহরণ 2 দেখেন, ক রাজপথে ক্ষয়ের সাক্ষাৎ পায় এবং ক পিস্তল দেখায় ও ক্ষয়ের কাছে টাকা দাবি করে, বলে ক টাকা দিয়ে দেয়। ক কিসের অপরাধ করছে, দস্যুতার অপরাধ করেছে। আমরা চলে এসেছি দস্যুতার শাস্তি। তাহলে দস্যুতার সংজ্ঞা দিছে কত দ্বারাই, 390। চলে আসি আমরা দস্যুতার শাস্তিতে। দেখেন, ডাকাত তো এখনো পড়িই নাই। দস্যুতার শাস্তি, দস্যুতার শাস্তি সম্পর্কে 392 থেকে 394 ধারা পর্যন্ত আলোচনা করছে। কত থেকে কত, 392 থেকে 394। তো তার মধ্যে দেখেন 392 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের শাস্তি হলো 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কি শাস্তি, 10 বছর কি হবে, সশ্রম এবং অর্থদণ্ড। তবে এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি কেউ গোল দিবেন রাজপথে,
সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি কেউ কোথায় রাজপথে দস্যুতা সংগঠন করে, তাহলে তার শাস্তি হলো 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে দস্যুতা যদি করে কোথায়? রাজপথে। কখন? সূর্যাস্তের পরে, সূর্যোদয়ের পূর্বে, তাহলে শাস্তি কত? 14 বছর। এই আরিফ সাহেব, 4 জন লোক আপনার বাড়িতে গিয়ে রাতের বেলা জিনিসপত্র সব নিয়ে আসছে জোর করে আপনার ভয় দেখাইয়া, এদের শাস্তি কি হবে বলেন? রাতের বেলা নিয়ে এসে আপনার বাসায় গিয়ে, শাস্তি কয় বছর হবে? এই শাস্তি কত বলছেন আপনি? আপনার বাসায় গিয়ে নিয়ে এসে রাতের বেলায় 10 বছর, 14 বছর হলো না কেন বলো? হ্যাঁ, যমুনা হইলে কি হতো? ধন্যবাদ তিথিকা, ঠিক আছে। ঘরের মধ্যে হইলে রাত হোক আর দিন হোক, কত? 10 বছর। আর যদি রাজপথে হইতো তাহলে কত? রাতের বেলা 14 বছর। বুঝছেন আরিফ সাহেব? মাথা কিন্তু আপনার চেয়ে বিথিকার বেশি খুলে গেছে। যমুনার সামনে যদি রাজপথ হয়, রাতের বেলা যদি করে, তাহলে 14 বছর। 10 বছর। আচ্ছা ধন্যবাদ। একজন বলছেন স্যার রাজপথ বলতে কি বোঝায়? রাজপথ বলতে বোঝাইছে পাবলিক ওয়ে। বাংলায় বলতেছে রাজপথ, কখনো জনপথ। ইংরেজিতে বলছে পাবলিক ওয়ে। পাবলিক ওয়ে মানে যে জায়গাতে পাবলিক চলাফেরা করে, সেটা বিশ্ব রোডে হইতে পারে, সেটা বাসার সামনের রাস্তাও কি হতে পারে। দেখেন 393 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের উদ্যোগের শাস্তি হলো 7 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি? অর্থদণ্ড। 393 ধারায় বলতেছে যে দস্যুতা সংগঠনের যে উদ্যোগ, এই উদ্যোগের শাস্তি কত? আপনি শাস্তিটা এইভাবে মনে রাখবেন যে মূল দস্যুতার সাজা যদি বেশি হয় 10 বছর, তাহলে উদ্যোগের শাস্তি একটু কম, 7 বছর। আর এই জায়গায় কিন্তু দস্যুতার সব সাজা সশ্রম। এই রকিবুল সাহেব, সশ্রম বলতে কি বোঝায় বলেন তো? যে জেলখানায় গিয়ে তার শ্রম দেওয়া লাগবে, শুয়ে বসে কাটাইতে পারবা না। দেখেন 394 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের স্বেচ্ছাধীন আঘাত প্রদানের শাস্তি হলো, দস্যুতা সংগঠন করতে গিয়ে আঘাতও দিচ্ছেন, চিন্তাই তো করছেনই, করার পরে কি? আঘাতও দিচ্ছেন। একটা ছেলে আমাদের বাসায় আমি যখন ঢাকা থাকতাম, আমার বাসায় যে বুয়া আপা কাজ করতেন, ওনার ছেলে, ওনার বাসা হচ্ছে ওই কিশোরগঞ্জ। তো ওনার ছেলে কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতেছে। তো ওদের ওই জায়গায় একটা রেল স্টেশন আছে। রেল স্টেশনে ওই ওই থামে না রেল মাঝে মাঝে, তো নেমে ও আর কি ওই নীরবে আবডালে এক জায়গায় আপনার মূত্র বিসর্জন করতে গেছে। করার সময় ও যখন এটা করার পরে একদল লোক করে ধরছে, ধরে বলছে যে যা আছে সব দে। এখন ওর কাছে যা আছে সব দেছে। দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে ও চিৎকার করছে। চিৎকার করার পরে ওরে তো ছুরি পেটের ভিতর ঢুকাইয়া ওই মোটামুটি ভালো জখম হয়েছে, ওই জায়গায় প্রচুর রক্তপাত হয়েছে। ওখান থেকে ওর ভাগ্য ভালো, আল্লাহ মানুষের বাঁচাইলে কত অছিলা সৃষ্টি করে। ও ওই জায়গা থেকে লোকজন ওরে দেখছে, দেখে ওই ওই ট্রেনেই ওরে ঢাকা মেডিকেল কলেজে আসতে আসতে কিন্তু 1-1.5 ঘন্টা লেগে গেছে। তো তারপরে ঢাকা মেডিকেল কলেজে ওর 2-2.5 মাস থাকা লাগছে, বেঁচে আছে। কিন্তু তোর জিনিসপত্র সব নেছে তো নেছে, তোর ওই মুহূর্তে চিৎকার করার কি দরকার? যখন চিৎকার করছে তখন ওর যে জখমও করছে। তাহলে দস্যুতার সময় যদি আঘাত করে, তাহলে মামলা হবে কত ধারায়? 394 ধারায়। দেখে দস্যুতা সংগঠনের স্বেচ্ছাধীন আঘাত প্রদানের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা কত?
10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে দস্যুতা সংগঠন করতে গিয়ে শুধু দস্যুতা করতেন 392, দস্যুতা সংগঠনের উদ্যোগ নিছেন 393, দস্যুতা সংগঠনে করতে গিয়ে আঘাত করছেন কত? 393। বুঝছেন? আচ্ছা, আমরা আছি ডাকাতি। জ্যাকুইটি, দস্যুতা ডাকাতির মধ্যে একমাত্র পার্থক্য হলো দস্যুতা হয় 1 থেকে 4 আর ডাকাতি হয় 5 বা ততোধিক, আর বাদ বাকি সব উপাদান এক। তাহলে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই বিশ্বজিৎ ওঝা আপনি বলেন যে চুরির বিষয়বস্তু তো অস্থাবর সম্পত্তি, চাঁদাবাজির বিষয়বস্তু স্থাবর বা অস্থাবর, তাহলে দস্যুতার বিষয়বস্তু কি তা কিন্তু আমরা এই জায়গায় পড়ি নাই। দস্যুতার বিষয়বস্তু কোন ধরনের সম্পত্তি বলেন? হ্যাঁ, অস্থাবর। রথিন সাহেব বলছি যে দস্যুতার বিষয়বস্তু কোন ধরনের সম্পত্তি? কিভাবে স্থাবর অস্থাবর উভয়? ব্যাখ্যা দিয়ে বোঝান। সেটা চাঁদাবাজি হলো। বাংলা সিনেমা দেখছেন না? বাংলা সিনেমার আমরা দেখছি, এখনকার প্রজন্ম তো আর দেখার সুযোগ পায় না। শেষ দৃশ্যে যে মারামারি হয়, ধরেন রাজীব রে এটিএম শামসুজ্জামান বা হুমায়ুন ফরিদি মারতেছে, আনোয়ার হোসেন রে দলিল দিয়ে যে স্বাক্ষর দে স্বাক্ষর দে মারপিট করতেছে, তাহলে ওই মারপিট করে যদি স্বাক্ষর নিয়ে নাই, তাহলে এটাও ওই যে জমি যে নিয়ে নিল লিখে নিল, এটাও এক প্রকারের কি দস্যুতা। বুঝছেন? মারপিট করায় যদি সাথে সাথে লিখে নাই, সেটা কি দস্যুতা। তাহলে ওই যে বলে না ভূমিদস্যু। তাহলে এটা হলো উদাহরণ দিলাম, বাট আপনি যদি সমীকরণ দেখেন যে চুরির বিষয়বস্তু অস্থাবর আর চাঁদাবাজির বিষয়বস্তু স্থাবর অস্থাবর উভয়, আর দস্যুতাতে চুরি থাকে না এলে চাঁদাবাজি থাকে, তাহলে দস্যুতার বিষয়বস্তু কি স্থাবর অস্থাবর উভয়। বুঝেন কিনা? এখন আসেন ডাকাতি। এখন দণ্ডবিধি 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন। 391 ধারা ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 391 ধারা অনুযায়ী যখন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা সংগঠন করে, কয়জন ব্যক্তি ভাই? 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা সংগঠন করে বা করার চেষ্টা করে, আন্ডারলাইন করেন, করার কি করে? চেষ্টা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে এবং ডাকাত দলের প্রত্যেক সদস্য ডাকাতি করেছে বলে গণ্য হবে। ডাকাতি করেছে বলে গণ্য হবে, গণ্যটা লেখেন, ডাকাতি করেছে বলে গণ্য হবে। তাহলে বলা যায় যে প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতাই ডাকাতি নয়। অপরাধীর সংখ্যা ছাড়া দস্যুতা এবং ডাকাতির উপাদান সমূহ কি অভিন্ন। 5 বা ততোধিক ব্যক্তি ভীতিকার বাসায় গিয়ে জিনিসপত্র সোনা গহনা যা আছে সব নেবে, এমন সময় পাড়া প্রতিবেশী আসছে, দস্যুর 5 জন দস্যু ভয়ে চলে গেছে, কিছুই নিতে পারে নাই। বলেন তো এটা ডাকাতি হবে কিনা? আরিফ সাহেব কি বলে? দেখেন যে আপনার কত কথা, এই যে মাত্র যে পড়লাম যে 5 বা ততোধিক দস্যুতা সংগঠন করে অথবা করার কি করে চেষ্টা করে, তখন সেটা কি হয়ে যাবে? ডাকাতি। তাহলে সে জিনিসপত্র নিতে পাক বা না দেখ, নেক বা না নিক, চেষ্টা করছে, কি হয়েছে? ডাকাতি। বুঝছেন? 5 জন থাকলে কেন 393-তে যাবেন? 5 জন থাকলে কি 393-তে যাবে? আচ্ছা দেখেন, আচ্ছা আমরা ডাকাতির উপাদানে আসি। দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে কি কি থাকে দেখেন। 5 বা ততোধিক সদস্য থাকবে, সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ কত? নির্দিষ্ট সীমা নাই। তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা সংগঠনের কি করবে? প্রচেষ্টা করবে। তারা অবশ্যই মিলিতভাবে কাজটি করেছে। মিলিতভাবে মানে কনজয়েন্টলি, মিলিতভাবে মানে কি একসাথে। আমরা চলে আসি ডাকাতির শাস্তিতে। এখন এখানে একটা কথা আছে, মিলিতভাবে
হচ্ছে এরকম, ধরেন 4 জন লোক ভিতরে আছে, একজন পাহারা দিচ্ছে বাইরে, এটাও ডাকাতি। কিন্তু 2 জন ভিতরে আছে, 2 জন আছে 5 মাইল দূরে আর 2 জন আছে আর 5 মাইল দূরে, এটা কিন্তু ডাকাতি হবে না। ডাকাতির শাস্তি দেখেন, 395 ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা 10 বছর কি সশ্রম কারাবাস এবং সেই সাথে অর্থদণ্ড। অনেকে বুঝেন না যে স্যার বা কারাবাস আর কারাদণ্ড কি, যেই কারাবাস সেই কি কারাদণ্ড। তাহলে দস্যুতা সংগঠনের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা কত 10 বছর পর্যন্ত কি কারাবাস, সশ্রম কারাবাস। 396 ধারা অনুসারে ডাকাতিকালে 5 বা ততোধিক সদস্যের সমন্বয়ে গঠিত ডাকাত দলের কোনো একজন সদস্য যদি ডাকাতি সংগঠনকালে খুন করে, আন্ডারলাইন করবেন, সকলের সম্মতি থাকুক বা না থাকুক, তবে উক্ত ডাকাত দলের সকল সদস্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ডে দণ্ডিত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এই 396 থেকে লিখিত পরীক্ষায় একাধিকবার সমস্যামূলক প্রশ্ন এসেছে। এই জায়গায় বলছে যে ডাকাতি কালে যদি একজন হত্যা করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে, তাতে অন্য ডাকাত দলের সম্মতি থাক বা না থাক। এবং এই জায়গায় প্রি প্ল্যান থাকুক বা না থাকুক, এই জায়গায় 34 আনার দরকার নাই, কারণ 34 আমরা আনি যৌথ দায়ের জন্য, সকলে সমানভাবে দায়ী করার জন্য। 396-তে অলরেডি বলাই আছে যে একজন হত্যা করলে সবাই সমানভাবে দায়ী হবে, সো এখানে আলাদা করে 34 আনার প্রয়োজনীয়তা নেই। বুঝছেন? একবার পরীক্ষা একটু পরে আমরা দেখবেন যে একদল ডাকাত গেছে এক জায়গায় ডাকাতি করতে, বাড়ির মালিক বলতেছে যে তোমাদের যা যা নেওয়া নিয়ে যাও, বাড়ির কারো গায়ে হাত দিও না। এমন সময় একজন ধরেন বদরাগী ডাকাত সে গুলি করে একজনকে মেরে ফেলছে। অন্য ডাকাতদের সম্মতি ছিল না, যে তারা ডাকাতির সময় শপথ নিছে যে আমরা ডাকাতি করব কিন্তু কাউকে হত্যা করবো না, কিন্তু একজন হত্যা করে ফেলছে, অন্যদের সম্মতি ছিল না, সকলে দায়ী হবে কিনা? সকলে সমানভাবে দায়ী হবে। এবং এই জায়গায় বলে যে চার্জ গঠন করবে ডাকাতি সংগঠনকালে যদি এরকম হয় যে একদল ডাকাত পূর্ব পরিকল্পনা অনুসারে গিয়ে ডাকাতি করতে গিয়ে হত্যা করছে, এদের বিরুদ্ধে মামলা কত ধারা হবে বলেন? একদল ডাকাত পূর্ব পরিকল্পনা অনুসারে অমুকের বাড়িতে গিয়ে ডাকাতি করছে এবং হত্যা করছে, এখন মামলা করবে কত ধারায়? 302, 34 লাগবে কিনা? 302, 34 কিছু লাগবে না, একটা ধারাই মামলা হবে। কত ধারা? 396। বুঝছেন? এখন দেখেন 399 ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি হলো, ডাকাতি সংগঠনের উদ্যোগ বা উদ্যোগের পাশে লেখেন প্রস্তুতি, উদ্যোগের পাশে লেখেন প্রস্তুতি, লিখছেন? ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি হলো কত? 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। প্রস্তুতি নিছেন যে কেবল ওই ডাকাতি যা যা করার দরকার সব জিনিসপত্র নিয়ে রেডি হয়েছেন, এমন সময় ধরা হয়ে গেছে, তাহলে শাস্তি হবে কত? 399-তে 10 বছর। 400 ধারা দেখেন, 400 ধারা অনুযায়ী ডাকাত দলভুক্ত শাস্তি হলো, ডাকাত দলভুক্ত হয়েছে কত? 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে ডাকাত দলভুক্ত হয়েছেন, এখনো ডাকাতি করেন না না করেন, ডাকাত দলের সাথে কি হয়েছে? সংযুক্ত হয়েছেন, তাহলে সাজা কত? 10 বছর সশ্রম। 401টা একটু স্টার দিয়ে লিখে ফেলেন। 401 চোরের দলভুক্ত শাস্তি 7 বছর সশ্রম এবং অর্থদণ্ড। 401 চোরের দলভুক্ত হওয়ার শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম এবং অর্থদণ্ড, 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। না সশ্রম, যে কোনো বর্ণনা সশ্রম। তাহলে এখানে একটা বিষয় দেখেন, চোরদের দলভুক্ত সাজা কত? 7 বছর। আর ডাকাতের 10 বছর। 402টাও লেখেন, 402টা একটু জেনে নিন।
402 দিয়ে লেখেন ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। কি লিখছেন? ডাকাতির উদ্দেশ্যে কি হওয়া? সমবেত। সমবেত হওয়া মানে কি, যে ডাকাতি করবেন তার আগে আরিফ সাহেবের বাড়িতে মিটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়াই মানে নিলাম। তাহলে সাজা লেখেন 7 বছর এবং অর্থদণ্ড। 7 বছর সশ্রম এবং অর্থদণ্ড। 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে কতগুলা ব্যাখ্যা শুনেন। 399 এবং 402 এর মধ্যে পার্থক্য কি? 399 বলছে ডাকাতি সংগঠনের উদ্যোগ বা প্রস্তুতি। উদ্যোগ বা প্রস্তুতি মানে হলো আপনি ধরেন ডাকাতি করতে যে সকল জিনিসপত্র লাগে এইগুলা কেবল কালেক্ট করা শুরু করছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাহলে হলো 399, বুঝছেন? আর সব কিছু কালেক্ট করে এক জায়গায় সমবেত হয়েছেন, মিটিং করতেছেন, তাহলে কত? 402। 402। আর ডাকাত দলভুক্ত সাজা 400, আর চোরের দলভুক্ত সাজা কত? 401। এখন আমরা 4টা অপরাধ করছি, এই 4টা অপরাধের পার্থক্য আসলে কি? পার্থক্য তো একটার সাথে আর একটা এইভাবে লেখা যায়, এই জায়গায় আমরা সেই পার্থক্য বলবো না। এই জায়গা হচ্ছে যে 4টা অপরাধ আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো, বাট পার্থক্য কিন্তু যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের ওই যে সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, তারপরে সম্পত্তির প্রকৃতি, শাস্তিগত, ইংরেজি প্রতিশব্দ, লঘুতর, গুরুতর, একটির ক্ষেত্রে অপরটি, এইগুলা কিন্তু 7-8টা অনেক আছে। এগুলো আপনি চুরির সাথে ডাকাতির পার্থক্য দিতে পারে, চুরির সাথে দস্যুতার পার্থক্য দিতে পারে, চুরির সাথে চাঁদাবাজির পার্থক্য দিতে পারে। তো আমরা যদি চলে আসি যে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য, আসেন। দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত পার্থক্য। যেমন 4জন ব্যক্তি দিলীপের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ব্যতীত গ্রহণ করে। 4জন ব্যক্তি দিলীপের টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া কি করছে? গ্রহণ করছে। উক্ত 4জন ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4জন ব্যক্তি যদি দিলীপকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা দিলীপের ছেলেকে কি করবে? ক্ষতি করবে, এবং দিলীপ উক্ত 1 লক্ষ টাকা 4জন ব্যক্তিকে দিয়ে দেয়, তখন উক্ত 4জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে কি হবে? গণ্য হবে। আবার উক্ত 4জন ব্যক্তি দিলীপের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে, মানে দিলীপে ইচ্ছা করে কি করছে? জখম করছে, বা তাৎক্ষণিক ভয় দেখালে উক্ত 4জন ব্যক্তি দস্যুতার জন্য কি হবে? তাই হবে। আবার দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা ডাকাতি করেছে বলে কি হবে? গণ্য হবে। বাট আপনারা যদি বলে যে চুরির সাথে ডাকাতির পার্থক্য লেখো, চুরির সাথে দস্যুতার পার্থক্য লেখো, চুরির সাথে চাঁদাবাজির পার্থক্য লেখো, পারবেন না। এবং এই পার্থক্য অ্যাকচুয়ালি কিন্তু মুখস্থর কোনো বিষয় না। আপনি যদি 4টা অপরাধ আলাদা আলাদা করে জানেন তাহলে পার্থক্য লেখা কিন্তু ইজি। আমাদের এই যে দেখেন পরের পেজে আসেন, এই যে দেখেন চুরি ও বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য জাস্ট কতগুলা ইয়া দিয়ে দিছি। এই যে কিসের কিসে হয় দেখেন, সংজ্ঞাগত হয়, উদাহরণগত হয়, সম্পত্তির প্রকৃতি হয়, অপরাধের প্রকৃতি হয়, শাস্তি, ধারা, ইংরেজি প্রতিশব্দ। আবার দস্যুতা ও ডাকাতির মধ্যে সংজ্ঞাগত হয়, উদাহরণগত হয়, ইংরেজি প্রতিশব্দ হয়, অপরাধের প্রকৃতি, শাস্তি, ধারা সংখ্যাগত। এখন আমরা ওই যে জায়গায় শুরু করছিলাম সেই জায়গায় চলে আসি। চোরাই মাল পড়ি নাই, চোরাই মাল 41 পেজে আসেন, 41 পেজ। একটু 2 মিনিটের বিরতি, তারপরে আমরা চোরাই মাল পড়বো। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরু করি। দেখেন চোরাই মাল, স্টলেন প্রপার্টি।
চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি। তো চোরাই মাল হলো ভাই, এই যে আমরা 4টা অপরাধ করছি, যে চুরি, আহ চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি। এরপরে সামনে গিয়ে আরো 2টা পড়বো আমরা, সেই 2টা হলো যে একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। তো এই অপরাধগুলোর মধ্যে শুধুমাত্র ডাকাতি ছাড়া আর বাদ বাকি যতগুলো অপরাধ করে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি লাভ করে সেটাকেই বলে চোরাই মাল। অর্থাৎ আক্ষরিক অর্থে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে চুরি করলেই বোধহয় চোরাই মাল, বিষয়টা তা না। চুরি করলে তো চোরাই মাল হবেই, যদি কেউ চাঁদাবাজি করে যে জিনিস লাভ করছে সেটাও চোরাই মাল, যেটা দস্যুতা করে লাভ করছে সেটাও চোরাই মাল, ডাকাতিটা বাদ দিছে, যেটা আত্মসাৎ করছে সেটাও চোরাই মাল, যেটা বিশ্বাসভঙ্গ করছে সেটাও চোরাই মাল। বুঝছেন? তা ডাকাতির ফলে যে জিনিস, যে মালামাল নিছে ওটা চোরাই মাল না বললেও ওটাকে বলা হয় ডাকাতি লব্ধ মাল। কি বলেন? ডাকাতি লব্ধ মাল। সো আমরা যদি একটু পড়ি দেখেন, দণ্ডবিধি 1860-এর 410 ধারায়, আন্ডারলাইন করবেন, 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? 410। 410 ধারায় বলা হয়েছে যে সম্পত্তির দখল চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংগঠন বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে তাকে চুরিকৃত মাল মর্মে আখ্যায়িত করা হবে। অর্থাৎ সহজভাবে বললে, চুরি করে যেটা লাভ করে, বলপূর্বক গ্রহণ করে যেটা লাভ করে, দস্যুতা করে যেটা লাভ করে, আত্মসাৎ করে যেটা লাভ করে, বিশ্বাসভঙ্গ করে যেটা লাভ করে, সেটাই বলে কি? চোরাই মাল। কিন্তু যদি অনুরূপ মাল উদ্ধারকালে এমন কোন ব্যক্তির দখলে আসে যে আইনত তা দখল করার অধিকারী, তাহলে তা চোরাই মাল বলে গণ্য হবে না। অর্থাৎ যার সম্পত্তি যদি তার কাছেই ফেরত চলে আসে তখন সেটা কি হবে না? চোরাই মাল হবে না। যার সম্পত্তি যদি তার কাছে চলে আসে তাহলে কি হবে না? চোরাই মাল হবে না। তাহলে আমরা চোরাই মালের উপাদানে আসি। অন্যের দখল থেকে বিনা অনুমতিতে স্থানান্তর করা, চুরি করা কি? সম্পত্তি। যেটা করছে কিভাবে? চুরি করে। বলপূর্বক গ্রহণকৃত সম্পত্তি, মানে যেটা গ্রহণ করছে কিভাবে? বলপূর্বক গ্রহণ করে। দস্যুতা সংগঠনের কারণে স্থানান্তরিত সম্পত্তি, মানে যেটা আপনি লাভ করছেন কিভাবে? দস্যুতা করে। অপরাধমূলক ভাবে আত্মসাৎকৃত সম্পত্তি, যেটা আপনি লাভ করছেন কিভাবে? আত্মসাৎ করে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রহণকৃত সম্পত্তি। এই 5টা অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি গ্রহণ করা হয় তখন এই 5 ধরনের সম্পত্তিকে কি বলে? চোরাই মাল। বুঝতে পারছেন ভাই? এবার দেখেন, আমরা চলে আসি চোরাই মাল গ্রহণ করলে তার ফলাফল, মানে যদি কেউ কোনো ব্যক্তির কাছ থেকে জেনে শুনে চোরাই মাল গ্রহণ করে তাহলে কি হবে? একজন মোবাইল ছিনতাই করে, মোবাইল সে একটা ইস্টার্ন প্লাজার একটা দোকানে বিক্রি করে, যে কিনে সেও জানে যে মোবাইল গুলো কিভাবে এনেছে, চুরি করে এনেছে, তাহলে হ্যাঁ জেনে শুনে কিনছে, তাহলে তার শাস্তি কি হবে দেখেন। চোরাই মাল গ্রহণ করলে তার ফলাফল, দণ্ডবিধি 1860-এর, আন্ডারলাইন করবেন, 411 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো মাল চোরাই মাল জেনেও বা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উক্ত চোরাই মাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। মাঝখানে দাড়িটা কেটে দেন, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে চোরাই মালের সংজ্ঞা দিল কততে? 410। আর চোরাই মাল যদি কেউ অসাধুভাবে গ্রহণ করে শাস্তি কত? শাস্তি 411-তে কত বছর? 3 বছর। এখন প্রশ্নের পরবর্তী অংশ ছিল যে কোনো ব্যক্তি কি একই সাথে চুরি করা এবং চোরাই মাল গ্রহণের জন্য শাস্তি পেতে পারে কিনা। এটার অর্থ কি? ধরেন ডিপ জল চুরি করছে একটা গরু, এখন ওই গরুটা ডিপ জলের কাছ থেকেই উদ্ধার করছে, তাহলে ডিপ জলের বিরুদ্ধে কি চুরির যে 379 এবং 411 ধারায় মামলা করা যাবে কিনা? মামলা কিন্তু নিম্ন আদালতে দেখবেন যে যে চোর, তার কাছ থেকে চোরাই মাল উদ্ধার হয়েছে, তার বিরুদ্ধে মামলা করছে 379+411, অহরহ মামলা আছে এই জায়গা, এবং নিম্ন আদালতের বিচারক শাস্তিও দিছে। বাট যখন আপিলে গেছে, আপিল আদালতে গিয়ে এই শাস্তি টেকে নাই। আপিল আদালত বিচারিক নজরে বলছে যে 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 ব্যক্তি চুরি করছে তার কাছে চোরাই মাল থাকবে, এটাই তো স্বাভাবিক। থাকবে কিনা বলেন? যে চুরি করছে তার কাছেই তো থাকবে। সো যে চুরি করছে তার কাছ থেকে যদি চোরাই মাল উদ্ধারও হয় তবুও তার বিরুদ্ধে 411 এলিগেশন আনা যাবে না, অভিযোগ আনা যাবে না। তার বিরুদ্ধে অভিযোগ শুধু কত? চুরির।
ঘর থেকে চুরি করলে 380, আর এমনি চুরি করলে 379, তার বিরুদ্ধে 411 চার যোগ করা যাবে না। তাহলে 411-তে যদি তার সাজা দেয়, সেই সাজা কি হবে? অবৈধ হবে। এই যে দেখেন, কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা? না, কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে না। কারণ 410 ধারায় বলা হয়েছে, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাসঘাতকতার মাধ্যমে কোন সম্পত্তি দখল, গ্রহণ বা হস্তান্তর করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে। এখানে দেখা যাচ্ছে সম্পত্তিটি চুরি করার মাধ্যমেই চোরাই মালে পরিণত হয়েছে। এছাড়া 411 ধারায় চোরাই মাল গ্রহণের শাস্তি নির্ধারণ করতে 3 বছর সশ্রম, বিনাশ্রম, অর্থদণ্ড বা উভয়। 411 ধারায় চুরি এবং চোরাই মালের শাস্তি আলাদা করে কি বলা হয়নি, এখানে দুটোকে একত্রে ধরা হয়েছে। বিচারিক নজিরে আছে যে কোন ব্যক্তিকে 300, এটা আন্ডারলাইন করেন, বিচারিক নজিরে আছে যে, বিচারিক নজিরে আছে যে কোন ব্যক্তিকে 380 এবং 411 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যায় না। যদি আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হয়, তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে না। আবার ডাকাতির অপরাধে দণ্ডবিধি 495 ধারায় অনুযায়ী দণ্ড দেওয়া হলে উক্ত ব্যক্তির নিকট ডাকাতি লব্ধ মাল রয়েছে বলে 412 ধারায় দণ্ড দেওয়া যায় না। একটু বলে রাখি, আমরা যে চোরাই মাল পড়লাম তার ভিতরে কি ডাকাতির ফলে, ডাকাতির মাধ্যমে যে সম্পত্তি লাভ করছে সেটা কি আছে? নাই। তাহলে ডাকাতির মাধ্যমে যেটা লাভ করছে ওটা চোরাই মাল না বললেও, কিন্তু ডাকাতির মাধ্যমে যেটা লাভ করছে এটার বলে ডাকাতি লব্ধ মাল। এবং ডাকাতি লব্ধ মাল যদি কেউ গ্রহণ করে, সে শাস্তি পাবে 412-তে। চোরাই মাল গ্রহণ করলে কততে? 411। আর ডাকাতি লব্ধ মাল গ্রহণ করলে 412। ওই ক্ষেত্রে সাজা আছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম এবং অর্থদণ্ড। বুঝছেন? তাহলে ডাকাতির মালামাল যদি ডাকাতদের কাছ থেকে পাওয়া যায়, তাদের বিরুদ্ধে 412 অভিযোগ আনা যাবে? যাবে না। চুরির মালামাল চোরদের কাছ থেকে পাওয়া গেলে 411 অভিযোগ আনা যাবে? যাবে না। কোথায় বলছে? উচ্চ আদালতের নজিরে। উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত করা হয় এবং তার দখল থেকে এমন কিছু চোরাই মাল পাওয়া যায় যা উক্ত চুরির সাথে সম্পর্কিত নয়, তখন উক্ত ব্যক্তিকে চুরি বা চোরাই মাল গ্রহণ উভয় অপরাধের জন্য আলাদা শাস্তি দেওয়া যায়। কিন্তু দেখা গেল যে চোরের কাছে মোবাইল তো উদ্ধার করছেই, আর একটা মোবাইল উদ্ধার করছে, ওই মোবাইলটা সে চুরি করে নাই, কিন্তু আর একজন চুরি করছে, কিন্তু ওটা তার কাছে আছে। তাহলে সেই ক্ষেত্রে আর একটার জন্য তার বিরুদ্ধে 411 আনা, 411-তে আনা যাবে না। শাস্তি বুঝছেন? তাহলে চুরি, কোন ব্যক্তির কি চুরি আর চোরাই মাল একসাথে সাজা দেওয়া যাবে? একসাথে সাজা দেওয়া যাবে না। আমরা একটু প্রশ্নে চলে আসি, প্রশ্নে আসি। 39 নম্বর পেজের একেবারে নিচে আসেন। পাইছেন? দণ্ডবিধিতে চুরি এবং চোরাই মালের সংজ্ঞা দিন। পাইছেন? করছি না আমরা? কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা? পারে না। সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান উল্লেখ পূর্বক আপনার উত্তর যথাযথ নিরূপণ করুন। পড়ছি না এটা আমরা? পড়ছি। তারপরে দেখেন, চুরি বা বলপূর্বক আদায় বা ছিনতাই, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা কি? পড়ছি না? চুরি ও বলপূর্বক গ্রহণ, দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য উদাহরণ আলোচনা করুন। পার্থক্য বিস্তারিত পড়ি নাই, বাট কি লেখছি ওই, হ্যাঁ ওই হিন্টস গুলো ওই জায়গা লিখে দিছি। জি। আচ্ছা, এবার আসেন, তারপরে সিতে আসেন। সি, জোরপূর্বক আদায়ের উপাদান সমূহ কি কি? জোরপূর্বক আদায় মানে চাঁদাবাজির উপাদান গুলো কি কি? কখন একটি দস্যুতা হিসেবে গণ্য হয়? কখন এটি দস্যুতা হিসেবে গণ্য হয়? দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য, এটার উত্তর কিন্তু ওর ভিতরে আছে, জানেন? ওই যে জোরপূর্বক আদায় যা, সেটা, এবং এটি কখন দস্যুতা হিসেবে গণ্য হয়, এটা ওই জায়গা আছে। আর দস্যুতা আর ডাকাতির পার্থক্য তো আমরা কি অলরেডি পাইছি। এখন সমস্যামূলক প্রশ্ন বাকি আছে। আপনাদের হোম টাস্ক হলো বাড়ির কাজ, এই যে যে সমস্যামূলক প্রশ্নগুলো, এইগুলো আপনি না দেখে লিখে আনবেন আপনার ভাষায়। উপরের আলোচনা করবেন, তারপরে এগুলো আপনি আপনার ভাষায় লিখবেন, এই জায়গা থেকে দেখে লিখবেন না। এই যে যে এ তার ব্যবহার করার উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করে, তারপরে যে একটি মামলায় অভিযুক্তের বিরুদ্ধে এত দায় চার্জ গঠিত হয়,
10 জন ডাকাত, এই যে যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে না, এগুলো আমরা আলোচনা করব আলাদা, কিন্তু আপনাদের বাড়ির কাজ আগামী বৃহস্পতিবার লিখে নিয়ে আসবেন, নিজের বাসায় লিখে নিয়ে আসবেন, বাসায় বসে সবাই এই মুহূর্তে যারা আছেন অনলাইন অফলাইনে, আগামী বৃহস্পতিবার ক্লাসে এই সমস্যাগুলোর নিজে নিজে উত্তর লিখবেন। এই উত্তর দেখবেন না, আপনি যদি উত্তর দেখেন তাহলে কিন্তু আমি টের পেয়ে যাবো যে এই ভাষা এই ভাষা একই। আপনি আপনার ভাষায় লিখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, যতগুলো আছে আর কি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলেন। স্যার আমি একটু কথা বলবো। জি, ঠিক আছে, দেখেন কোনো প্রশ্ন থাকলে স্যার করতে আসসালামু পারেন, আর আলাইকুম। না হলে আজকে এ পর্যন্তই। স্যার ভালো আসসালামু থাকেন, আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছু বললেন, বলেন ভাই, স্যার আমি একটু বলতে চাচ্ছি। বলেন বলেন। স্যার ক্লাসের ব্যাপারটা আমি স্যার আসলে সকালবেলা ক্লাসগুলো আমার করা হয় না, আর বিকেলে নিয়মিত ক্লাস করতেছি আমি। আপনি সকালবেলার কে? ভিডিওগুলা আমি শফিক বলছি স্যার, হেমায়তপুর থেকে। স্যার আমি আগামী 5 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা দিয়ে দেবো ইনশাল্লাহ। পেমেন্ট যারা অনলাইন অফলাইনে আছে একটু পেমেন্ট করলে ভালো হয়, দিয়ে দিয়েন। এত বারবার স্যার বলতে দিয়ে বলতে আর দিয়ে ভালো দেবো লাগে না। স্যার, আমি আগামী 5 তারিখের মধ্যে দিয়ে দেবো স্যার। আপনার আসলে হ্যাঁ আচ্ছা, কষ্ট হয়ে গেছে অবশ্যই ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ স্যার। হাফেজ, আসসালামু আলাইকুম। জি আল্লাহ, আসসালামু আলাইকুম।